মীর রেডি হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করছে। আজও লেট, অলরেডি 8:30 বেজে গেছে। ফার্স্ট পিরিয়ডে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে, কোনোভাবে মিস করা যাবে না। প্রেরণা কিচেনে কাজ করছে, হাতের কাজটা সেরে ওকে ভার্সিটিতে যেতে হবে। এদিকে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, বুঝাই যাচ্ছে যে কোনো সময় ঝুম বৃষ্টি নামার অপেক্ষা। আজিজ চৌধুরী গলা খাখাড়ি দিয়ে মীরের উদ্দেশ্যে বলেন, কাল সকালে ফেনাকে নিয়ে ওর বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসবে। মীর খাওয়া থামিয়ে বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার সময় হবে না, ওকে চলে যেতে বলো, বা ও বাড়ি থেকে কাউকে এসে নিয়ে যেতে বলুন। আজিজ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের পর ও প্রথমবার বাবার বাড়ি যাচ্ছে, আর তুমি বলছো একা চলে যেতে বা কেউ এসে নিয়ে যেতে। মানছি বিয়েটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু তুমি কি চাইছো না সম্পর্কটা স্বাভাবিক করতে? পেনা কোন দিক থেকে তোমার অযোগ্য আমাকে দেখাও। রূপে গুণে শিক্ষা পরিবার কোন দিক থেকে ওর কমতি আছে বলো। আচ্ছা তুমি ঠিক চাইছোটা কি আমাকে ক্লিয়ার করে বলো। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি এখন আর একা নও, তোমার সাথে একটা জীবন জুড়ে আছে। যা করতে চাও করো, কিন্তু অপর ব্যক্তির কথা ভেবে করো। বলে আজিজ চৌধুরী উঠে চলে যান। মেয়ের বাবার যাওয়ার দিকে তাকিয়ে আর চোখে কিচেনের দিকে তাকায়। কিচেনের দরজায় ফ্রেনা দাঁড়িয়ে আছে, মুখ দেখে বুঝাই যাচ্ছে সব কথা শুনে নিয়েছে। মীর একটা সাফা শ্বাস ফেলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। অসময়ে এমন বৃষ্টি বিরক্তিকর। কারণ হলেও প্রেরণার কাছে ভীষণ পছন্দের। আজ আর ভার্সিটি যাবে না ভাবল। এক কাপ দোয়া ওঠা কফি নিয়ে বারান্দায় গিয়ে বসলো, হাতে একটা বই। বাহিরে এমন ওয়েদার, এক কাপ গরম কফি আর বই পড়া প্রেয়ার ভীষণ পছন্দের। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, ভাবলো বৃষ্টিতে ভিজলে কেমন হয়। পরে ভাবলো আজ না প্রেরণা আসবে, কাল বাড়ি আসলেও বৃষ্টিতে ভিজবে। ওকে ছাড়া সব কিছুই পানসে মনে হয় প্রেয়ার। চিত্রা ফোন দিয়েছে, যাওয়ার জন্য মানা করে দিছে, তবে চিত্রা নাকি ভার্সিটি গেছে ওর অ্যাসাইনমেন্ট জমা দিতে আজ। প্রেয়া আজ কেউ ভার্সিটি আসেনি, চিত্রা নিজেও আসতো না অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার ডেট না থাকলে। ক্লাস শেষে চিত্রা সিঁড়ি দিয়ে নামছিল, সামনে জেনি এসে পথরোধ করে দাঁড়ালো। সেদিনের ছেলে মেয়েগুলো সবগুলো এখানে আছে, শুধু ইভান ও রাফি নেই। জেনি কোনো কথা না বলে চিত্রার হাত ধরে টানতে টানতে সামনে এগিয়ে চলল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপচাপ আমার সাথে চলো, গেলেই দেখতে পাবে। চিত্রা কোনো ঝামেলা করলো না। কিছুক্ষণ পর ওরা পার্কিং এরিয়ায় এসে থামলো। কালো রঙের অডি ব্যান্ডের কারের ওপর গর্বের সহিত বসে থাকা যুবকটির উদ্দেশ্য বলল, নিয়ে এসেছি জুবান। জুবান লাফিয়ে গাড়ির উপর থেকে নেমে চিত্রার সামনে এসে দাঁড়িয়ে ওকে পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করলো। মেয়েটা একটা হলুদ লং কামিজের সাথে একটা কালো জিন্স পরে আছে, ফিট অব্দি কাটা চুলগুলো ছাড়া, তবে বেশ কিছু চুল এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বড় বড় পাপড়িযুক্ত চোখ দিয়ে বিরক্তির আভাস ফুটে উঠছে। রক্ত জবার মতো লাল দুটো ঠোঁট হালকা বাঁকা হয়ে আছে, নাকে কপালে বিন্দু বিন্দু উজ্জ্বল মুক্তদানা। মুখ দেখে তো একদম সাদাসিধে লাগছে। এই মেয়েটা ওকে চড় মেরেছে? জেনির দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, আর ইউ শিওর জেনি এই মেয়েটা তোকে চড় মেরেছে? জেনি নিজের গালে হাত বুলিয়ে বলে, 100% শিওর এটাই সেই মেয়ে। চিত্রা বিরক্ত গলায় বলে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? দেখুন, যদি ক্ষমা চাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে আসেন তাহলেও দুঃখিত, আমি ক্ষমা চাইব না। দোষটা আপনার বন্ধুরা করেছে, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। জুবান চিত্রার দিকে তাকালো। মেয়েটির গোলগাল মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মেয়েটির এই রূপে জুবান হুট করে একটি উপমা দিয়ে বসল, তুলতুলে গোলগাল মিষ্টি। যদিও এই উপমাটি জুবান ব্যথিত কারো কানে পৌঁছায়নি। দেখুন মিস্টার জুবান, আপনার বন্ধুদের সাবধান করে দিন যেন অযথা আমার সাথে লাগতে না আসে।
এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। বলে কারো উত্তরের অপেক্ষা না করে চিত্রা গটগট করে হেঁটে চলে গেল। চিত্রা যাওয়ার দিকে জুবান তাকিয়ে মুচকি হেসে ভিড় করে ফলে, শুধু মিষ্টি নয়, একদম ঝাঁঝালো মিষ্টি। বৃষ্টির কারণে টিউশন করিয়ে ফিরতে আজ একটু লেট হয়েছে। হাত ঘড়িতে সময় দেখে নিল 6:15। চিত্রার কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই হেলে দুলে বৃষ্টি বিলাস করতে করতে এগিয়ে চলেছে। জামা কাপড় ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। এই রাস্তাটা একটু নির্জন, একটু নয় বেশ অনেকটাই নির্জন। চিত্রা হঠাৎ খেয়াল করলো কেউ তার পিছু করছে। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো চিত্রা। ওর থেকে হাত 10 দূরে একদল বখাটে দাঁড়িয়ে, তারা চিত্রাকে বিশ্রী ইঙ্গিত করছে। চট করে মেজাজ গরম হয়ে গেল ওর। এখানে বখাটের সংখ্যায় 3 জন। এদের চেনে সে, রিফাত, মারুফ আর রিয়াজ। ওরা সবসময় এখানেই বসে নেশা করে আর পথচারী মেয়েদের বিরক্ত করে। এই ভোর সন্ধ্যায় নির্জন রাস্তায় চিত্রা কোনো ঝামেলায় জড়াতে চাইছে না, তাই চুপচাপ হাঁটা শুরু করেছে। বখাটেরা ওর পেছন পেছন আসছে। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলেছে। চিত্রা চারদিকে চোখ বুলালো। রাস্তা পুরো ফাঁকা, মাঝে মধ্যে প্রচণ্ড গতিতে প্রাইভেট কার ছুটে যাচ্ছে। হতাশার শ্বাস ফেলল সে। ইতিমধ্যে বখাটেগুলো তাকে ঘিরে ধরে বিশ্রীভাবে হাসছে, বিশ্রী ভাষায় কথাও বলছে। চিত্রা সবার দৃষ্টি আড়ালে হ্যান্ড পার্স থেকে ছোট ধারালো ছুরি বের করে হাতের মুঠোয় নিল। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে সেই চিত্রার ভেজা শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকালো। চিত্রার গায়ে স্পর্শ করতে গেলে চিত্রা ছেলেটার গালে বেশ কয়েকবার ছুরিটা চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করলো। রিফাত চিৎকার করে হাত দিয়ে গাল চেপে ধরে পিছিয়ে গেল। বৃষ্টির পানি মিশ্রিত রক্তে রিফাতের অফ-হোয়াইট শার্টের উপর অংশ লাল হয়ে গেছে। রিয়া চিত্রাকে ভয়ঙ্কর বিশ্রী একটা গালি দিয়ে বলল, এই মারুফ, ধর মাগিরে। মারুফ আর রিয়াজ ক্ষিপ্ত গতিতে চিত্রার দিকে এগিয়ে এলো। চিত্রাকে একটু বিস্মিত দেখালো না। মারুফ নামের ছেলেটা দূরে চিত্রার কাছাকাছি আসতে চিত্রা মারুফের 2 পায়ের মাঝখানে সারা শরীরে সর্বশক্তি দিয়ে লাথি দিল। মারুফ ওখানে সর্বক্রান্ত নোংরা পানিতে বসে পড়ল। যন্ত্রণায় ওর মুখ নীল হয়ে গেছে। চিত্র ওর দিকে তাকিয়েছিল। এই সুযোগে রিয়াজ পেছন থেকে ঝাপটে ধরেছে চিত্রাকে। চিত্রা কি করবে ভাবতে ভাবতে পায়ের দিকে নজর গেল। ভাগ্যিস আজ হিল পরে বেরিয়েছে। স্মিথ হেসে সেই হিল দিয়ে রিয়াজের পায়ে আঘাত করলো। সে কিছুক্ষণের জন্য চিত্রাকে ছেড়ে সরে দাঁড়ালো। রিয়াজ এই সুযোগে রিয়াজের 2 হাতের তালুতে এবার এবড়ে থেবড়েভাবে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো। হাতের তালু কেটে যাওয়ায় হাত ব্যবহার করতে পারছে না রিয়াজ। প্রথম থেকে এই ছেলেগুলোকে শিক্ষা দিতে চাইছিল চিত্রা। এলাকার নতুন বলে কোনো ঝামেলা জড়াতে চায়নি সে। তবে এবার আর এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। চিত্রার মাথায় রক্ত উঠে গেল। আশেপাশে খুঁজে মাঝারি আকারের একটা মোটা লাঠি ফেল সে। এটা দিয়ে বখাটাদের ফিটিয়ে ফিটিয়ে চিৎকার করে বলতে লাগলো, জানোয়ারের দল, মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়। মেয়েদের দেখো কি তোদের ভোগের বস্তু? 2 মিনিটের মজার জন্য একটা মেয়ের পুরো জীবনটাই নষ্ট করে দিস তোরা। তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীরের এত জ্বালা থাকলে পতিতালয়ে যা। নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে কি আনন্দ পাস তোরা? তোদের নিজেদের ঘরেও তো মা বোন আছে, তাদের সাথে এমন হলে কি করবি? ইভান কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় এমন একটা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গাড়ি ব্রেক করলো সে। বৃষ্টির মধ্যে একটা মেয়ে পাগলের মতো কয়েকটা ছেলেকে ফেটাচ্ছে আর চিৎকার করছে। ইভান ছাতা খুলে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে এসে চিত্রাকে দেখে থমকে দাঁড়ালো। চিত্রার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো ইভান। চিত্রা চিকন গলায় চিৎকার করে বলছে, মেয়ে দেখলে নিজেদের কন্ট্রোল করতে পারিস না, তাই না? যে মেশিন তোরা নিয়ন্ত্রণ করতে পারিস না, সে মেশিন রাখার কি দরকার? কিছুক্ষণ নীরব দর্শকের মতো পুরো ব্যাপারটা দেখল ইভান। দেশের প্রতিটা মেয়ে যদি এভাবে আত্মরক্ষা করতে পারত, তাহলে দেশের ধর্ষণ, ইপটিজিং, যৌন হয়রানির মতো জঘন্য সমস্যাগুলো অনেকাংশেই কমে যেত।
একাডেমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার ট্রেনিং নিশ্চিত করা ও কঠোর আইন প্রয়োগের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই ধরনের জঘন্যতম অপরাধ নির্মূল করা যেত। অবস্থা বেগতিক দেখে চিত্রার কাছে এগিয়ে গেল ইভান। চিত্রাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ইভানের কথা চিত্রার কান পর্যন্ত পৌঁছাচ্ছে বলে মনে হয় না। ইভান এগিয়ে গিয়ে চিত্রার পেছনে দাঁড়ায়। আচমকা চিত্রার পেছনে ঘুরে ইভানের উপর আক্রমণ করে। ইভান সরে গিয়ে লাঠির আঘাত থেকে বেঁচে যায় এবং শক্ত করে লাঠিটি চেপে ধরে। চিত্রা এখনই চিৎকার করছে আর লাঠিটা চালানোর চেষ্টা করছে। ইভান চিত্রার হাত থেকে লাঠি নিয়ে দূরে ছুঁড়ে ফেলে ইভান বুঝল চিত্রা এখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উঠেছে। নিজের আত্মরক্ষা কৌশলগুলো একের পর এক ইভানের উপর প্রয়োগ করছে সে। ইভান বুদ্ধিমত্তার সাথে সেগুলো থেকে নিজেকে রক্ষা করছে। চিত্রাকে শান্ত করার কোনো উপায় না পেয়ে ইভান চিত্রার দুহাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুম বৃষ্টির ফোঁটায় দুজনেই ভিজে চুপে। চিত্রার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ইভান তখনও শক্ত করে জড়িয়ে রেখেছে চিত্রাকে। ইভান শান্ত শীতল কণ্ঠে বলল, কি করছিল রক্তজবা? আরেকটু হলে ওদের মেরেই ফেলছিলে। এত মাথা গরম হলে চলে? পাগল মেয়ে, ওদের শাস্তির জন্য তো দেশের আইন আছে। চিত্রা ইভানের বুকের সাথে মিশে রয়েছে, ভিড় করে বলছে, মেরে ফেলবো ওদের সবাইকে, আমি মেরে ফেলবো জানোয়ারের দল। ধীরে ধীরে চিত্রা নিস্তেজ হয়ে গেল। নিজের সব বাস ছেড়ে দিল ইভানের উপর। ইভান আরো ভালোভাবে আগলে নিল তার রক্তজবাকে। ল্যাম্প পোস্টের টিম লাইটের আলোতে চিত্রার আদুরে মুখখানায় দৃষ্টিপাত করল সে। এমন নিষ্পাপ চেহারার একটা মেয়ে যে প্রয়োজনে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারত না সে। মেয়েটার গোলগাল মুখটা লাল টকটকে বর্ণ ধারণ করেছে, ঠিক যেন বৃষ্টি স্নান। রাত 11:30 বাজে। মীর এখনো বাসায় ফেরেনি। বাসার সবাই ঘুমিয়ে আছে। বাহিরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ফোন নাম্বারও নেই যে কল করবে। একবার ভেবেছিল আজিজ চৌধুরীর থেকে নিবে, কিন্তু পরেক্ষণে মনে হলো বিষয়টা খাতারা চিহ্ন রাগ দেখায়। আসমা চৌধুরীর থেকে চাওয়া কোনোভাবেই পসিবল নয়। নিজের বোকামির উপর প্রচণ্ড রাগ লাগছে কেন যে মীরের থেকে নাম্বারটা নিয়ে রাখেনি। একটা মেডিকেল নোটসবুক ও ধোয়া ওঠা এক কাপ গরম কফি নিয়ে বারান্দার ইজি চেয়ারটায় গিয়ে বসল। বারান্দায় গ্রিল না থাকায় বাতাসের সাথে বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। বাতাসের সাথে একটা ভ্যাপসা সোদা গন্ধ ভেসে আসছে। একটা চাপা শ্বাস ফেলে প্রেরণাপড়ায় মনোনিবেশ করল আর একটু পরপর কফির কাপে চুমুক বসাচ্ছে। রাত 1টার দিকে মীরের বিএমডব্লিউ কারটা গেট দিয়ে বাসায় প্রবেশ করল। বাহিরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে। রাত 8টা থেকে পরপর 3টা অপারেশন করতে হয়েছে ওকে। ক্লান্ত শরীর নিয়ে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে বেশ অনেকটা ভিজে গেল। কলিং বেল না চেপে ডুপ্লিকেট চাবি দিয়ে মেন্ডোর খুলে ভেতরে ঢুকে দোতলার সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। পুরো রমে একবার চোখ বুলালো মীর, মেয়েটা কোথায়ও নেই। অতশত না ভেবে কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। আধ ঘন্টা যাবত একটা লম্বা শাওয়ার নিয়ে বের হলো মীর। হাতে থাকা টাওয়াল দিয়ে চুল মুছতে রুমে চোখ বুলালো। ওয়াল ঘড়িটার দিকে তাকালো, 1:30 বাজে, কিন্তু এত রাতে মেয়েটা রুমে নেই কেন? বারান্দায় আলো জ্বলতে দেখে সেদিকে এগিয়ে গেল। বারান্দায় গেলে নজর পড়ল ইজি চেয়ারটায় ঘুমন্ত একখানা সিন্ধু মুখের দিকে। হাতে একটা মেডিকেল বুকস, তার পাশে ওয়ালে রাখা একটা কফির মগ। মীর বুঝল মেয়েটা এখানে পড়তে ঘুমিয়ে গেছে। মীর একদৃষ্টিতে প্রেনার ঘুমন্ত শুভ্র মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। হাতের টাওয়ালটা অনেক আগে নিচে পড়ে গেছে, সেদিকে মীরের নজর নেই। ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রেনার দিকে ঝুঁকল। প্রেনা একটা জরজেট কামিজ পরিহিত। জরজেট ওড়নাটা গলার সাথে পেঁচ দিয়ে রাখার কারণে বুকের উপরিভাগ উন্মুক্ত হয়ে বুকের উপরের কুচকুচে তিলটা স্পষ্ট চোখে বাজছে। ঘন পল্লবযুক্ত ডাগর চোখ জোড়া বন্ধ অবস্থায় রয়েছে। সিল্কি লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবে কিছু বেবি হেয়ার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টির কারণে পুরো মুখে বিন্দু বিন্দু পানিকণা যেন আরো সিদ্ধতা বাড়িয়ে দিয়েছে। কামিজের অনেকটাই ভিজে গেছে, অথচ মেয়েটা দিব্যি ঘুমিয়ে আছে। প্রেনার বৃষ্টিস্নাত কমলার কোয়ার ঠোঁটের উপর নজর পড়তে মীরের হৃৎপিণ্ড যেন তোড়াক করে লাফিয়ে উঠল। গলা শুকিয়ে কাঠোকাঠ হয়ে গেল। হাতের বৃদ্ধা আঙুল দ্বারা আলতো করে প্রেনার ঠোঁট স্পর্শ করতেই মীরের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। নিঃশ্বাস হয়ে ওঠল ভারী। নিজের অজান্তে শুষ্ক ঠোঁটজোড়া একবার জিভ দ্বারা ভিজিয়ে নিল। ধীরে ধীরে মীরে হাতের স্পর্শ নেমে এলো প্রেনার উন্মুক্ত বুকের তিলটায়। মীরের এমন নেই তারা চিহ্ন জড়ানো স্পর্শে ঘুমের মধ্যেই কেঁপে উঠে প্রেনা।
মীর সরে আসে না, তিলটা ওকে নেই তারা চিহ্ন সার মতো টানছে, সাথে প্রেনার শরীর থেকে ভেসে আসা তীব্র জুঁই ফুলের সুবাস। মীর আর এক মুহূর্ত অপেক্ষা করল না, নিজের উষ্ণ ঠোঁট বসিয়ে দিলে তিলটার উপর। উহু শুধু একবার নয়, পরপর কয়েকবার নিজের ঠোঁটের মিষ্টি স্পর্শ দিয়ে তবেই ক্ষান্ত হলো মীর। প্রেনার ঘুম ততক্ষণে ছুটে পালিয়েছে, তোরাক করে চোখ খুলতে মীরের নেই তারা চিহ্ন সা জড়ানো চোখের সাথে দৃষ্টি মিলে গেল। মীরের এমন দৃষ্টিতে প্রেনা কেঁপে ওঠে। মীর এখনো ওর দিকে ঝুঁকে আছে, মীর ওর এত কাছে ভাবতেই মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। হৃদপিণ্ড তুমুল গতিতে লাফাচ্ছে, যেন যে কোন সময় ব্লাতারা চিহ্নষ্ট করার অপেক্ষা। প্রেনা আর চোখ মীরের দিকে তাকালো। কালো ট্রাউজারের সাথে হোয়াইট টি-শার্টে মারাত্মক সুদর্শন লাগছে। হালকা ভেজা চুল দেখে বুজল শাওয়ার নিয়েছে হয়তো। ঘন ঘন শ্বাস নিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, কখন এলেন? মীরের কোন হুঁশ নেই, তার নেই তারা চিহ্ন শাক্ত দৃষ্টি এখনো প্রেনাতে আবদ্ধ। মীরের সাড়া না পেয়ে আলতো হাতে মীরকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? প্রেনার ধাক্কায় মীরের হুঁশ ফিরতেই ছিটকে সরে আছে। কি করছিল এসব সে? কি হয়েছিল ওর? ভাবতেই এক হাতে মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করল। আচ্ছা, মেয়েটা আবার কিছু বুঝে ফেলেনি তো? আর চোখ প্রেনার দিকে তাকিয়ে দেখল প্রেনা মাথা নিচু করে বসে আছে। মীর জোরে জোরে কয়েকটা শ্বাস টানে। নিঃশ্বাস এখনো অস্বাভাবিক গতিতে চলছে। কোনো রকমে নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে শুধায়, খিদে পেয়েছে? প্রেনা মাথা নিচু করে বলে, ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার দিচ্ছি। প্রেনা চলে যেতে মীর বড় বড় শ্বাস নিয়ে কোন রকমে নিজেকে শান্ত করে। মেয়েটা যে মারাত্মক রূপবতী অস্বীকার করার জন্যেই, উহু শুধু রূপবতী নয়, যাকে বলে ঘোর লাগানো রূপের অধিকারী। সকালে চা বানাতে গিয়ে দেখল চা পাতা শেষ। তিয়াস এখনো ঘুমোচ্ছে, মাত্র 7টা বাজে, ভার্সিটি আরম্ভ হতে এখনো 3 ঘন্টার মতো বাকি। তিয়াসকে ডেকে ভেতর থেকে দরজা লক করতে বলে মাথায় ওড়নাটা পেঁচিয়ে নিচে নেমে সামনের দোকান থেকে চা পাতা কিনে বাসায় উদ্দেশ্য হাঁটতে লাগলো। গতকাল জ্ঞান ফিরার পর নিজেকে ইভানের গাড়িতে আবিষ্কার করে। ইভানের গাড়িতে সে কি করছিল? মস্তিষ্কে হালকা চাপ প্রয়োগ করতে মনে পড়ল যখন জ্ঞান হারিয়ে ঢলে পড়েছিল ইভান তখন ওকে আগলে নিয়েছে। আচ্ছা, ওর অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে ইভান আবার কিছু করেনি তো? জামা কাপড় ভালো করে চেক করে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। না, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল অতটাও নয়, তবে সুযোগ নেয়নি তো কি হয়েছে, সুযোগ নিবে না এমনটাও নয়। ঘন ঘন শ্বাস ফেলেছি তারা চিহ্ন ওৎকার করে বলে, গাড়ি থামান, এক্ষুনি আমি নামব। কি বলছো? এই বৃষ্টির মধ্যে তুমি একা কিভাবে যাবে? আমাকে ঠিকানা বলো, আমি পৌঁছে দিচ্ছি। কোন প্রয়োজন নেই, গাড়ি থামান বলছি, নয়তো খুব খাতারা চিহ্ন রাপ হয়ে যাবে। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে নিয়ে কোন রকম তারা চিহ্ন কস নিব না, তারা চিহ্ন তোজবা। চিত্রা, বুজল, এভাবে কাজ হবে না। যা তারা চিহ্ন নো তারা চিহ্ন আ তারা চিহ্ন রগুলোকে মা তারা চিহ্ন রার সময় ছু তারা চিহ্ন রিটা ফেলে এসেছে। ব্যাগ হাতরে কলম বের করে চট করে ইভানে কণ্ঠনালী বরাবর ধরে বলে, এখনই গাড়ি থামান, নয়তো এখানে সব শেষ করে দিব। আমার কথাটা একবার শোন। কিছু শুনতে চাই না, গাড়ি থামান বলছি, নয়তো। ইভান গাড়ি দাঁড় করালো যে মেয়ে দেখা যাবে শেষে একটা দুর্ঘ তারা চিহ্ন টনা ঘটিয়ে ফেলেছে। চিত্রা গাড়ি থেকে নামতে ইভান একটা চাপা শ্বাস ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্য চলল। ভাগ্য সহায় ছিল বলে অটো পেয়ে যায় কিছু সময় পর, অটো ধরে সে বাড়ি চলে আসে। এসব ভাবনাতে বিভোর হয়ে লিফটের বাটন প্রেস করল চিত্রা। প্রায় 15 মিনিট ধাক্কানোর পরেও যখন দরজা খুলল না ভতারা চিহ্ন, এই চিত্রার গলা শুকিয়ে গেল। ভাইটা তার বাসায় একা, ভাইটার আবার কোন বিপদ হলো না তো? আরও 5 মিনিট দরজা ধাক্কানোর পর আকস্মিক দরজা খোলার কারণে চিত্রা হুড়মুড়িয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? পাগলের মতো দরজা ধাক্কাচ্ছিলে কেন? দরজা কি ভেঙে ফেলবে নাকি? চিত্রার এমন দরজা ধাক্কানোতে পাশের ফ্ল্যাটের লোকজন জড়ো হয়ে গেছে। তাদের দিকে তাকিয়ে চিত্রা বোকা হাসল। লোকজন চলে যেতে চিত্রার সামনে তাকিয়ে দেখে ইভান ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। চিত্রা বড় বড় চোখ করে ইভানের দিকে তাকালো, পরনে শুধু এক টাওয়াল পেঁচানো, মাথার চুলগুলো ভেজা, বুঝাই যাচ্ছে সদ্য শাওয়ার নিয়েছে। ইভানের উন্মুক্ত প্রশস্ত বুকে বিন্দু বিন্দু পানির ফোঁটা লেগে আছে, নিজের অজান্তে ফাঁকা ঢোক গিলল চিত্রা। কিন্তু পরেক্ষণে চেঁচিয়ে বলল, আপনি এখানে কি করছেন আমার বাসায়? আমার বাসা আপনি চিনলেন কি করে? আমার ভাইকে কিছু করেননি তো আবার? বলে চিত্রা ঠেলে ইভানকে সরিয়ে ভেতরে ঢুকতে চাইল। ইভান আটকে ফেলল, চিত্রাকে ভেতরে ঢুকতে দিল না। ভ্রু কুঁচকে বলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, এমন এমন অদ্ভুত বিহেভ করছো কেন?
আর ভালো করে দেখো, এটা তোমার বাসা নয়। চিত্রা গোল গোল চোখ করে ইভানের দিকে তাকিয়ে ভিতরের দিকে উকিঝুঁকি করে। যতটুকু দেখা যায় ভিতরটা অন্যরকম। চিত্রা ভ্রু কুঁচকে উপরে তাকায়, আরে এটা তো ব্লক ডি, তার মানে ও 5 তলায় যাওয়ার বদলে ভুলে 6 তলায় চলে এসেছে। চিত্রা ইভানের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলে, ও আচ্ছা, ভুল করে চলে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? ইভান ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলে, এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, শুধু জানে চেঁচাতে। আমি যেহেতু এখানে আছি, বাসাটা তো আমারই হবে, তাই না? চিত্রা বিড়বিড় করে বলে, মানলাম একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে এইভাবে অপমান করার কোন মানে হয়? চিত্রা কিছু বলবে তার আগে ইভান ভেতরে ঢুকে ধাম করে দরজা লক করে দেয়। চিত্রা মনেমনি ইভানের গোষ্ঠী উদ্ধার করতে করতে চলে যায়। প্রেয়া, প্রেনা, চিত্রা তিনজনে ক্লাসে বসে আছে। প্রেনা যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে গতকালের ঘটনাটা নিয়ে। মীর ওর এত কাছে ছিল ভাবতেই শরীর শিরশির করে ওঠে। প্রেনার ঘোর কাটে প্রেয়ার ধাক্কায়। রেগে প্রেয়াকে কিছু বলতে যাবে, তার পূর্বে প্রেয়া ইশারায় ওকে সামনে তাকাতে বলে। প্রেনার সামনে তাকিয়ে দেখে মীর ওদের ক্লাসে দাঁড়িয়ে আছে। হাতের মেডিকেল নোটবুকসটা ডেস্কের উপর রেখে গম্ভীর রাশভারী কণ্ঠে বলে, হ্যালো এভরিবডি, আই এম মীর রায়হান চৌধুরী, ডক্টরস অফ ঢাকা মেডিকেল কলেজ, লেকচারার অফ সেন্টার্স মেডিকেল হসপিটাল, ডিপার্টমেন্ট ইন কার্ডিওলজিস্ট এন্ড মেডিসিন স্পেশালিস্ট। মীর একদম ক্যাজুয়াল লুকে আছে। ব্ল্যাক ডেনিম প্যান্টের সাথে হোয়াইট শার্ট, সাথে হোয়াইট ক্যাচরো। সিল্কি ঘন চুলগুলো বরাবরের মতোই ব্ল্যাক ব্রাশ করা, বাদামি মণিযুক্ত বুদ্ধিদীপ্ত চোখ জোড়ার দৃষ্টি পুরো ক্লাসে নিবন্ধ। মীরকে মারাত্মক সুদর্শন দেখাচ্ছে। যেমন তার সুন্দর মুখের আদল, তেমন তার নিখুঁত শারীরিক গঠন। এমন নিখাদ সৌন্দর্যের অধিকারী ব্যক্তি খুব কমই নজরে পড়ে। ক্লাসের প্রথম দিন হওয়ার মীর সব স্টুডেন্টের সাথে পরিচয় পর্ব সেরে নেয়। প্রেনার সম্মুখে দাঁড়াতে থমকে যায়, কিন্তু পাশের জনের দিকে নজর পড়তে বুঝতে পারে এরা দুজনে যমজ। মীর প্রথমে বেশ অবাক হলেও নিজেকে সামলে নেয়। প্রেনার বোন আছে সেটা ওর জানা আছে, কিন্তু এরা দুজন যে যমজ এটা ওর অজানা। পরিচয় হওয়ার পাশাপাশি মীর ওদের দুজনকে আলাদা করার সিম্পটম খুঁজতে থাকে। অবশেষে সফল হতেই মুচকি হাসে। পরিচয় পর্ব শেষ হতেই মীর নিজের ক্লাসে মনোযোগী হয়। প্রেনা আর চোখে একবার মীরের দিকে তাকিয়ে ক্লাসের সবাই দিকে নজর বুলায়। ছেলে মেয়ে সবাই হা করে মীরের দিকে তাকিয়ে আছে। ছেলেদের দৃষ্টিতে রয়েছে একরাশ মুগ্ধতা, আর মেয়েরা পারছে না একেবারে চোখ দিয়ে গিলে ফেলতে। প্রেনার ভীষণ রাগ লাগলো, এত সেজেগুজে আসার কি আছে? এখানে কি কোন সিনেমার শুটিং চলছে নাকি? সুদর্শন হ্যান্ডসাম জামাই থাকলে এই এক জ্বালা। দাঁতে দাঁতে চেপে প্রেনা চুপচাপ সবটা হজম করে নিল। প্রেনার দিকে তাকিয়ে প্রেয়া, চিত্রা মুচকি হাসল। মেয়েটা যে বেশ ভালোই রেগেছে, স্পষ্ট হাবভাব বলে দিচ্ছে। মীরের ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ আগে। এখন থেকে পরবর্তী 2টা পিরিয়ড অফ, তারপর আবার ক্লাস হবে। প্রেয়া, প্রেনা, চিত্রা তিনজনে ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ক্যান্টিনের কাছাকাছি আসতে আচমকা একটা মেয়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ভতারা চিহ্ন আর্ত চোখে তাকালো তিনজনের দিকে। মেয়ে যাওয়া কণ্ঠে বলল, তোমরা কোথায় যাচ্ছ এখন? ক্যান্টিনের দিকে নাকি? হুমম, কেন বলো তো? এখন ক্যান্টিনে যাওয়া নিষেধ, তোমরা জানো না? নিষেধ বলতে ক্যান্টিন অফ নাকি? না, এখন ক্যান্টিন জুবান আর তার দলবলের দখলে। এই সময় ক্যান্টিনে যাওয়া নিষেধ, এটা জুবানের নিষেধাজ্ঞা। তিনজনে হতবম্ব হয়ে রইল। নিষেধ? নিষেধ মানে কি? নিষেধ করার সে কে? ক্যান্টিন কি তার বাপের? নাকি এটা তার বাপের ভার্সিটি যে তার হুকুম মানতে হবে? বলা যেতে পারে এটা তার বাপের ভার্সিটি, তাছাড়া সে ছাত্র রাজনীতিতে জড়িত, তাই না চাইতেও সবাই তার কথা মেনে চলে। জুবানের সাথে ঝামেলায় জড়াতে যেও না। সে ভীষণ সাংঘা তারা চিহ্নিক লোক। চিত্রা মেয়েটাকে ভালো করে লক্ষ্য করল। জুবানের নাম বলার সময় কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। ভতারা চিহ্ন এই নয় ভালো লাগায়। চেহারায় কেমন আলোর ঝলকানি ফুটে উঠেছে। মেয়েটার গোলাপি আভা ছড়ানো গালের দিকে তাকিয়ে নীরবে হাসল চিত্রা। মেয়েটার হাত ধরে বলল, আমার সামনে তোমাদের জুবানের রাজনীতি চলবে না। মেয়ে চিন্তা কারো না, কিছু হবে না বলে প্রেয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেল চিত্রা। মেয়েটা ওখানে ওদের যাওয়ার পানে তাকিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রা প্রেয়ার মুখের দিকে তাকালো। দুইজনের মুখে অবাকের রেশ। প্রেয়া অবাক হওয়া গলায় বলে, এই জুবানটা আবার কোথা থেকে টপকালো? চিত্রা ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। দুজনের অবাক হওয়াটাই স্বাভাবিক, ওরা তো আর জুবানকে চেনে না। চিত্রা নিরুদ্বেগ গলায় বলে, গেলেই দেখতে পাবি।
পুরো ক্যান্টিন ফাঁকা, জুবান তার বন্ধুদের নিয়ে মাঝের দিকের একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। একটু পরপরই উচ্চ স্বরে হাসিতে ফেটে পড়ছে তারা। টেবিলে নানান রকমের নাস্তা সাজানো। চিত্রা চারদিকে একবার চোখ বুলিয়ে ক্যান্টিনের মামার সামনে দাঁড়ালো। 500 টাকার কচকচে নোটটা বাড়িয়ে দিয়ে স্বাভাবিক গলায় বলল, 3টা কফি আর 3 প্লেট পাস্তা দিন তো মামা। চিত্রার কণ্ঠস্বর শুনে তার দিকে 6 জোড়া চোখ বিস্ময় নিয়ে তাকালো। নিষেধাজ্ঞা ভেঙে ক্যান্টিনে প্রবেশ করায় ক্ষেপে গেল জুবানের বন্ধুরা। জুবান বন্ধুদের হাতের ইশারায় থামতে বলল। তিনজনে যখন পাশের খালি একটা টেবিলে গিয়ে বসল তখন জুবানের বন্ধু মাফি বলে উঠল, হেই হ তারা চিহ্নটি। তোমাদের দেখে ওয়েদার হ তারা চিহ্নট হয়ে গেছে। একটু ঠান্ডা করে যাও বেবি। উপস্থিত সবাই হেসে উঠল। তিনজনে শীতল দৃষ্টিতে তাকানোর পর সবাই চুপ হয়ে গেল। ক্যান্টিনের ছেলেটা ধোয়া ওঠা গরম কফি আর পাস্তা এনে টেবিলে রেখে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। ক্যান্টিনে এখন পিনপতন নীরবতা। ধীর গতিতে জুবানদের টেবিলের দিকে এগিয়ে এলো চিত্রা। টেবিলের সামনে দাঁড়িয়ে শীতল গলায় বলল, এই কথাটা কে বলেছে? মাফি চেয়ার ছেড়ে উঠে চিত্রার সামনে দাঁড়ালো। শয়তানি হেসে বলল, আমি বলেছি যান। মাফির সাথে সাথে সবাই হেসে উঠল। চিত্রাকে নীরব থাকতে দেখে সাহস পেল মাফি। চিত্রার খুব কাছাকাছি এসে কোমরের দিকে তাকিয়ে বলল, ফিগারটা তো জোসস বানিয়েছো বেবি। কথা শেষ করেই আলতো হাতে চিত্রার কোমর ছুঁয়ে দিল মাফি। চিত্রা তড়িৎ গতিতে মাফির হাত চেপে ধরে গরম কফির কাপে চুবিয়ে দিল ততক্ষণাৎ। মাফি তারা চিহ্ন ওৎকার করে উঠল। চিত্রা টেবিলে থাকা আরেকটা কাপ তুলে নিয়ে মাফির মুখে তারা চিহ্ন রে মারল। তারা চিহ্ন নয়তনায় তারা চিহ্ন ওৎকার করতে থাকলো মাফি। হাত ছাড়াতে চেয়েও পারল না, পাস্তার প্লেটটা হাতে নিয়ে মাথায় ঢেলে দিল মাফির। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সবাই। সবাই বিস্ফোরিত দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা যে এমন কিছু করবে তা ভাবতেও পারেনি কেউ। জুবান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার সামনে এসে দাঁড়াতেই চিত্রা মাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে জুবানের দিকে এগিয়ে এলো। জুবানের কলার চেপে ধরে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আপনার বন্ধুদের সামলান জুবান। মেয়েদের সম্মান দেওয়া যদি পরিবার না শেখায় তাহলে আমার কাছে আসবেন, আমি খুব ভালো করেই শিখিয়ে দেব। আর আপনাকে লাস্টও তারা চিহ্ন আর্নিং আপনি আর আপনার বন্ধুরা শুধু শুধু আমার সাথে লাগতে আসবেন না। চিত্রা একবার সবার দিকে নজর বুলালো। ইভান আর রাফি দুইজনেই অনুপস্থিত। চিত্রা এতদিনে যতটুকু বুঝেছে ইভান, রাফি এরা এই দলেরই সদস্য। চিত্রা জুবানের কলার ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। প্রেয়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল। ঘটনা কি ঘটল সবটা ওদের মাথার ওপর দিয়ে গেল। তবে এটুকু বেশ বুঝতে পারছে জুবান নামের ছেলেটাকে হয়তো আগে থেকেই চিনে চিত্রা। ফোঁস করে একটা শ্বাস ফেলে ওরাও ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। জুবান ওদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল। চিত্রার কথা এখনো মাথায় ঘুরছে ওর। তার ঝাঝালো গোলগাল মিষ্টির বেশ ভালোই ঝাঁঝ আছে। মেয়েটার প্রতি বারবার ইমপ্রেস হচ্ছে জুবান। জুবানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারা চিহ্ন ওৎকার করে উঠল মাফি। তুই ওই মেয়েটাকে যেতে দিলি জুবান? ওকে কিছু বললি না কেন? তোকে দেখে আমি অবাক হচ্ছি। তোর সামনে ওই মেয়েটা আমার উপর একটা করলো আর তুই বসে বসে মজা দেখলি। জেনি এগিয়ে এসে মাফির কাঁধে হাত রাখল। ছাড় তো মাফি, জুবান ওই মেয়েকে কিছুই বলবে না। আগেরবার আমাকে তারা চিহ্ন রমে তারা চিহ্ন রেছিল মেয়েটা, তখনও জুবান কিছু বলেনি। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় জুবান মেয়েটার প্রেমে পড়েছে। রিয়া তাচ্ছিল্য করে বলল, ও আবার কারো প্রেমে পড়েছে? হাসালি আমায়? ওর প্রেম ওই বেড পর্যন্তই। একবার বেডে নিতে পারলেই তারা চিহ্ন রে ফেলে দিবে দেখিস। রিয়ার কথা একটুও রাগ হলো না জুবানের। সে গা দুলিয়ে হাসল। মাথার সিল্কি চুলে আঙুল চালিয়ে বলল, আমি কাউকে ফোর্স করি না। ওরা নিজ ইচ্ছা এই জুবান ইমজাতের বেডে আসে। এক রাতের জন্য জুবানকে কাছে পেতে কত কি করে ওরা সেটা তো তোরা জানিস। জিহাদ ভ্রু কুচকে বলে, এত ভাবনিস কেন ভাই? শুধু তুই একাই মেয়েদের ক্রাশ নাকি আমাদের ইভান শাহরিয়ার কি তোর থেকে কম যায় নাকি? ব্যাটাকে একবার দেখ, মেয়েদের কাছে ঘেঁষা তো দূরে থাক, মেয়ে দেখলেই 10 হাত দূরে থাকে। আমান কোনা চোখে তাকিয়ে বলে, শুধু কি ইভানি মেয়ে দেখলে দূরে থাকে, রাফিকে চোখে পড়ে না তোর? এই দুইটা যে আমাদের বন্ধু ভাবতেই অবাক লাগে। হারামিগুলা যে কোন গ্রহের এলিয়েন আল্লাহ মালুম। ইভান, এই ইভানকে জুবানের অসহ্য লাগে। সবকিছুতে ওর কথা উঠে আসবেই।
যবে থেকে ওদের বন্ধুত্ব শুরু হয়েছে তবে থেকে ইভানকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভেবেছে জুবান। প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা জুবান সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নিজের মধ্যে রেখে দিয়েছে। তবে ইভানের দিক থেকে সবসময় বন্ধু মতোই ট্রিট পেয়েছে জুবান, যদিও ইভান বেশিরভাগ সময় অনুপস্থিত থাকে। ইভানের একটা বিষয় জুবান বেশ ভালো করে লক্ষ্য করছে। ইভান যতক্ষণ ওদের সাথে থাকে সবসময় মুখে গাম্ভীর্যতার রেশ থাকে, আর প্রয়োজনের অতিরিক্ত কোন শব্দ ওর মুখ থেকে উচ্চারিত হয় না। যন্ত্রণার মধ্যেও হাসল মাফি। বরফ পানিতে চুবানো ফোসকা পড়া হাতটা দেখে দৃঢ়তার সাথে বলল, শোন জুবান, তুই মেয়েটাকে কিছু না বললেও আমি ছেড়ে দেব না ওকে। একে ভাইরাল করতে 2 মিনিটও লাগবে না আমার। জুবানের ঘোর কাটে মাফির তারা চিহ্ন শাক্ত বাক্যটি কর্ণগোচর হতেই শরীরে হাজারো সূচ ফুটার অনুভূতি হলো জুবানের। সে মাফির দিকে তাকিয়ে বলল, ওর দিকে কেউ তাকাবি না। এই ঝাঝালো মিষ্টি শুধু জুবানের। জুবানের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকাক, এটা জুবানের পছন্দ নয়। মাফি মুখ বিকৃত করল, তাচ্ছিল্য করে বলল, ঠিক আছে, ওকে ছুঁড়ে ফেলার পরই না হয় আমি মজা বুঝাবো। চল, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। মেয়েটাকে 1 মাসের মধ্যে বেডে নিতে হবে তোর। জুবান আবারও হাসল। হাসলে তার গালে টোল পড়ে। একে তো মারাত্মক সুদর্শন, তার ওপর টোল পড়া এই হাসি। এই টোল পড়া হাসির ওপর কত মেয়ে যে ফিদা সেটার হিসাব নেই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এয়ারপোর্ট থেকে নেমে আধ ঘন্টা পর নেক্সট ফ্লাইট ধরে চট্টগ্রাম এসে নামে ব্রায়ান আর রবিন। হাতে থাকা ব্যান্ডের ওয়াচটার দিকে চোখ বুলালো। সন্ধে 6টা বাজে। লাগেজগুলো নিয়ে একটা গাড়ি ভাড়া করে লোকটাকে একটা ঠিকানা দিয়ে পৌঁছে দিতে বলল। টানা 5 ঘন্টার জার্নিতে ক্লান্ত হয়ে গাড়ির সিটে গা এলিয়ে দিল ব্রায়ান। আধ ঘন্টা পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল ওরা। একটা বিশালাকা গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা। গেটে কোন দারোয়ান না থাকায় সহজে বাড়ির ভিতরে পৌঁছে গেল দুজন। বিশালাকা ডুপ্লেক্স বাড়িটা একদম ম্রিয়মাণ হয়ে পড়ে আছে। চারপাশের গাছপালাগুলো যত্নের অভাবে অনাদরে অবহেলায় পড়ে আছে। ঝোপঝাড় সৃষ্টি হয়ে আছে। বাড়ির দেওয়ালগুলোতে শ্যাওলার আস্তরণ পড়ে আছে। বাড়িটা একদম পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি হয়ে মনে হচ্ছে। কে বলবে একসময় বাড়িটাই প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু এখন সবকিছু ধোঁয়াশা ঘেরা অতীত। একটা দীর্ঘ শ্বাস ফেলে ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে গেল ব্রায়ান। রবিন আশপাশটা ভালো করে তাকিয়ে কয়েকটা ফাঁকা ঢোক গিলল। এই বাড়িটা দেখে তো মনে হয় মানুষ তো দূরে থাক, কোন জীবজ তারা চিহ্ন নয়তো এখানে থাকে না। এখানে ওকে কি থাকার জন্য নিয়ে এসেছে নাকি? আমরা হোটেলে না গিয়ে এখানে কেন এসেছি ব্রায়ান নির্লিপ্ততা গলায় বলে, থাকতে। ভতারা চিহ্ন এ কয়েকটা শুকনো ঢোক গিলে রবিন যা সন্দেহ করেছিল তাই। এই বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কাপা কাপা গলায় বলে, দেখ ভাই, আমি ভীষণ টায়ার্ড, এটা কি মজা করার সময় বল? বাড়িটা দেখে তো মনে হয় মানুষ দূরে থাক, কাকপক্ষীও এখানে থাকে না। চল কোনো হোটেলে যাই। ব্রায়ান বাসার মেন্ডোর খুলতে গেলেই দেখে দরজাটা ভেতর থেকে লক করা। রবিন ভতারা চিহ্ন এ বলে, দেখলি দরজা ভিতর থেকে লক করা, নিশ্চয় তারা চিহ্ন রদা তারা চিহ্ন কাত হবে, চল এখান থেকে চলে যায়। ব্রায়ান বিরক্ত গলায় বলে, তুই কি থামবি বলে জোরে জোরে দরজায় তারা চিহ্ন ঘাত করতে থাকে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক এসে দরজা খুলে দিয়ে অবাক কণ্ঠে বলে, তোমরা কি দাদুভাইরা? আগে তো কখনো দেখিনি। ব্রায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি নিশ্চয় রহিম দাদু। আমি বিনতি মির্জার ছেলে ব্রায়ান এমরাজ। ব্রায়ানের কথা শুনে লোকটা কেঁদে ব্রায়ানকে জড়িয়ে ধরে। তুমি এত বড় হয়ে গেছো দাদুভাই, তোমার মাকে 35 বছর আগে দেখেছিলাম। মেয়েটাকে ছোট থেকে নিজের হাতে মানুষ করেছি, কিন্তু মেয়েটা মাতারা চিহ্নরা গেল, অথচ একবার চোখের দেখাও পেলেম না। বাড়িটাও এখন শ্মশান হয়ে গেছে, কি থেকে যে কি হয়ে গেল দাদুভাই বলে উনি কাঁদতে লাগলেন। খানিকক্ষণ পর কান্না থামিয়ে তাড়াহুড়ো করে বলেন, এই দেখো কতক্ষণ বাহিরে দাঁড়িয়ে আছো, এসো ভিতরে এসো বলে ব্রায়ানকে টেনে ভিতরে নিয়ে গেল। ওদের থাকার জন্য একটা রুম দেখিয়ে তিনি ওদের খাবার ব্যবস্থা করতে চলে গেলেন। রবিন গোলগোল চোখ করে সবকিছু দেখল, ঘটনা কি ঘটল কিছুই বুঝল না। তবে বাড়ির বাহিরেটা যতটাই অগোছালো, ভিতরটা ততটাই গোছালো পরিপাটি, যদিও রাজকীয় আসবাবপত্রগুলোর উপরে মলিনতার ছাপ পড়েছে। ব্রায়ান ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলে রহিম দাদু এসে ওদের খাবার রুমে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেছে উনি নিচেই আছেন, কিছুর প্রয়োজন হলে ডেকে দিতে। লম্বা শাওয়ার নিয়ে বের হতেই রবিন ব্রায়ানকে ঝেঁকে ধরল কাহিনী কি হচ্ছে বলার জন্য। ব্রায়ান ভেজা টাওয়ালের সাহায্যে নিজের হালকা বাদামি চুলগুলো মুছতে মুছতে বলল, রহিম দাদু হচ্ছে এ বাড়ির পুরনো বিশ্বস্ত কাজের লোক। এটা আমার নানার বাড়ি।
একটা ভতারা চিহ্ন আবহ পরিস্থিতির শিকার হয়ে মামা মামি সু তারা চিহ্ন ইসাই তারা চিহ্ন ড করেন, আর আমার একজন মামাতো বোন ওকে মা তারা চিহ্ন ডার করা হয়। তবে এখনো আমার একজন মামাতো বোন ও একজন ভাই বেঁচে আছে, তবে তারা এখন এখানে থাকে না। নানা নানু অনেক আগেই মা তারা চিহ্ন রা গেছিলেন, তবে মামা মামি সু তারা চিহ্ন ইসাই তারা চিহ্ন ডের কিছুদিন আগে কাজিনের মা তারা চিহ্ন ডার হয়। আর রহিম দাদু তখন ওনার গ্রামের বাড়ি ছিলেন, তখন ওনার স্ত্রী মা তারা চিহ্ন রা গেছিলেন। উনি এসবের কিছুই জানতেন না, পরে যখন এখানে এলেন সব শেষ। রহিম দাদুর গ্রামের বাড়িতে কেউই ছিলেন না, সেজন্য উনি এখানে থেকে যান আর বাড়িটার দেখাশোনা করেন। মামা আর মা ছাড়া নানার আর কোন সন্তান ছিল না, সেজন্য বাড়িটা এখন পরিত্যক্ত হয়ে আছে। ব্রায়ান কথায় রবিন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। চিত তারা চিহ্ন কার করে বলে? ও আট, এসব কি বলছিস? এত কিছু হয়ে গেল, এত খোঁজ খবর নিয়েছিস আর আমি কিনা কিছুই জানি না। ব্রায়ান স্মিত হেসে বলে, পরিবর্তিতে আরো অনেক কিছুই জানবি। এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে ডিনার করে ঘুমাবো, কাল অনেক কাজ আছে। ইভানের বাড়িতে রাফি আর ইভান বসে কিছু ইম্পর্টেন্স পেপারস নিয়ে ডিসকাস করছে। রাফি হাতের পেপারগুলো টেবিলে রেখে কথা বলায় মনোযোগ দিল। আচ্ছা ইভান, তোর কি মনে হয় যেদিন ভার্সিটিতে যে লাতারা চিহ্ন শটা পাওয়া গেছে, লাতারা চিহ্ন শের সারা শরীর খতারা চিহ্ন তো বিক্ষত ছিল? লাতারা চিহ্ন শের পুরো শরীর জুড়ে এত অত্যাচারের চিহ্ন থাকলেও মুখটা অক্ষত রেখেছে কিন্তু কেন? সাধারণত এসব মাতারা চিহ্ন ডার্কেসে খুতারা চিহ্ন নি ভিতারা চিহ্ন টিমের চেহারা নতারা চিহ্ন স্টো করে ফেলে। তোর কি মনে হয় ইভান খুতারা চিহ্ন নি কেন লাতারা চিহ্ন শের চেহারা নতারা চিহ্ন স্টো না করে অক্ষত রেখেছে? ইভান হাতের পেপারগুলো গুছিয়ে একটা ফাইলের ভেতর ঢুকিয়ে নিল। ফাইলটার উপরে সিগনেচার করে হাতের কলমের ক্যাপটা আটকিয়ে বলল, স্বাভাবিক ব্যাপার, লাতারা চিহ্ন শের মুখ অক্ষত, কারণ খুতারা চিহ্ন নি চাইছিল সবাই যেন লাতারা চিহ্ন শটার পরিচয় জানতে পারে। ইভান এমন ভাবে বলল যেন সে নিজেই খুতারা চিহ্ন নটা করেছে। রাফি ঠাট্টার স্বরে বলল, এটা তোর কাজ নয় তো ইভান। ধুর, তারা চিহ্ন লা, তুই তো আমাকে খুতারা চিহ্ন নি বানিয়ে দিচ্ছিস। রাফি দাঁত কেলিয়ে হাসল, মজা করে বলল, তুই তো খুতারা চিহ্ন নি। দেশের নাম্বার 1 সিরিয়ার কি তারা চিহ্নলার? তোকে আবার নতুন করে খুতারা চিহ্ন নি বানাতে হবে নাকি? আচ্ছা শোন, বসো, দেখা করতে বলেছে। রাতে চলে আসিস, হয়তো নতুন কোনো খুতারা চিহ্ন নের সুপারি পেয়ে যাবি। তুই লোকেশন আর টাইম মেসেজ করে দে, আমি ঠিক সময় পৌঁছে যাব। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের একটা সিক্রেট চেম্বারে বসে আছে ইভান আর রাফি। রুমে হালকা নীল আলোর ড্রিম লাইট জ্বলছে। ইভান সহ উপস্থিত সবার পোশাক একরকম, কালো কোট, কালো মাস্ক। এদের কেউ কাউকে চেনে না, চেহারাও হয়তো দেখেনি কোনোদিন। ইভান হাত ঘড়িতে সময় দেখল, রাত 2:57। মুখ দিয়ে বিরক্তি সূচক শব্দ করল সে। বসের আসার কথা ছিল 1:30-এ, উনি 1 ঘন্টা 27 মিনিট লেট। ইভান গম্ভীরভাবে চারদিকে চোখ বুলালো। আবছা আলো, আবছা অন্ধকারে রুমটাকে রহস্যময় করে তুলেছে। সবার হাতে দামি ব্র্যান্ডের ড্রিঙ্কস, নিজের হাতে থাকা ড্রিঙ্কসে চুমুক দিল সে। হাতে থাকা পেপারগুলো তো আবার চোখ বুলালো ইভান। এই নিয়ে 27 বার পেপারগুলো চেক করে ফেলেছে সে, কোথায় যদি বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হয়ে যায় তাহলে পুরো বিষয়টা অন্যদিকে মোড় ঘুরে যাবে। কাজেই ইভানকে পুরোপুরিভাবে পেপারগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। পাক্কা 23 মিনিট পর বসো রুমে প্রবেশ করল। তার সারা শরীর কালো কাপড়ে মোড়ানো, শরীরের কোনো অংশ দৃশ্যমান নয়। তাদের কাজটাই এমন, সবকিছুতেই গোপনীয়তা বজায় রাখতে হয়। বসো আসার পর কেবল 10 মিনিট কথা বলে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। সকালে 9টার নাগাদ ফ্রেশ হয়ে রবিনকে নিয়ে বাহিরে বেরিয়ে পড়ল ব্রায়ান। একটা গাড়ি ডেকে কার সেলিং মার্কেট যেতে বলল। রবিন গোলগোল চোখ করে বলে, ওখানে গিয়ে তোর কি কাজ শুনি? গেলেই দেখতে পাবি বলে ব্রায়ান ফোনে কল করাই মনোযোগ দিল। ঘন্টা খানিক পর ওরা মার্কেটে এসে পৌঁছায়। একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি পছন্দ হয় ব্রায়ানের। বিল পে করার জন্য এগিয়ে যায় দুজন। কিরে, তুই কি সত্যি সত্যিই গাড়ি কিনছিস নাকি? কই, আমাকে তো একবারও বলিসনি। এতে বলার কি আছে, সাথে করে তো নিয়ে এলাম তোকে, আর আমি বিডিতে বেশ কয়েক মাস থাকবো, তাহলে গাড়ি তো লাগবেই বল। হুমম, সেটা তো ঠিক, গাড়ি তো লাগবেই, কিন্তু আর কোন কিন্তু নয়, পরে সব শুনবো, চল এখন। বিল পে করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল দুজন। ব্রায়ান ড্রাইভ করছে আর রাফি পাশের সিটে বসে আছে। আচ্ছা, তোর নেক্সট প্ল্যান কি? মানে তুই কি চট্টগ্রাম থেকে বাকি কাজটা কমপ্লিটের ডিসিশন নিয়েছিস নাকি?
দুপুরের পর ঢাকায় রওনা হব, ওখান থেকে কাজটা করতে আমাদের জন্য ইজি হয়ে যাবে। হোটেল বুক করেছি শত নাকি বুক করব? প্রয়োজন নেই, থাকার জন্য ফ্ল্যাট নিয়ে নিয়েছি। ও মাই গড, তুই কয়েক মাস থাকার জন্য বিডিতে এসেছিস, এর জন্য ফ্ল্যাট, গাড়ি সব কিনে ফেলেছিস? তোর কি মনে হয় ব্রায়ান অ্যামাজনের বাড়ি গাড়ির উপর ডিপেন্ড করে চলবে? নো, আমি সেটা বলতে চাইনি। মানে তুই তো কয়েক মাস পর কানাডায় ব্যাক করবি, তাহলে এত দাম দিয়ে ফ্ল্যাট গাড়ি এসবের কি প্রয়োজন ছিল? আচ্ছা ওসব বাদ দে, চল বাসায় ফিরে সব গোছগাছ করে রওনা দিয়ে দেই। ঢাকায় পৌঁছাতে তো 8-10 ঘন্টা লেগে যাবে। ব্রায়ান কোন কথা বলল না, চুপচাপ দক্ষতার সাথে গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে। রোদের তাপে ওর ফর্সা মুখশ্রী আরক্তিম হয়ে আছে। ওর শারীরিক গঠন সম্পূর্ণ বাবার মতো হলেও মুখের আদল পেয়েছে মায়ের মতো। অসম্ভব মাত্রার সুদর্শন এই যুবকটির দিকে একঝলক দৃষ্টি পড়লে যেন চোখ ধাঁধিয়ে আনে। মনে হয় এই ভতারা চিহ্ন অঙ্কর সুন্দর রূপ যেন যে কারো দৃষ্টি ঝতারা চিহ্ন লসে দিতে সক্ষম। যেন আল্লাহ তাকে রূপ দিতে কোন কার্পণ্য করেননি। ফাঁকা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে চিত্রা। রুমটা বেশ অন্ধকার। আজ ভার্সিটি আসার পর একটা মেয়ে জরুরি কথা বলবে বলে এখানে ডেকে নিয়ে এসেছে তাকে। এখানে আনার পর অপেক্ষা করতে বলে বাইরে চলে গিয়েছে মেয়েটা। সেই যে গিয়েছে, এখনো আসার নাম গন্ধ নেই। রুম থেকে বের হতে উদ্যত হতেই রুমের দরজা অফ হয়ে যায়। চিত্রা একটুও ভতারা চিহ্ন অপাচ্ছে না, বরং ক্লাসে পৌঁছাতে দেরি হবে বলে চিন্তিত সে। তাছাড়া প্রেরণা নিশ্চয় ওর জন্য অপেক্ষা করছে। পেছনে কারো উপস্থিতি টের পেল সে, ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে। চিত্রা পেছনে ফিরে তাকাতেই কারো পুরুষালী দেহের সাথে ধাক্কা খেল। তখনই লাইট জ্বলে উঠল। চিত্রা সামনে তাকিয়ে দেখল জুবান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সরে যেতে নিলে দেয়ালে হাত রেখে আটকালো জুবান। চিত্রা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। জুবানকে কিছু বলতে নিলে জুবান বলে উঠল, ভতারা চিহ্ন অপাচ্ছ, ঝাঝালো গোলগাল মিষ্টি। চিত্রা দৃঢ় গলায় বলল, না, তোমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। যে মেয়ে ভার্সিটিতে আসার পর থেকেই সিনিয়রদের গায়ে হাত তুলছে, সে মেয়ের জন্য ভতারা চিহ্ন একটা হাস্যকর বস্তু। সরে দাঁড়ান জুবান, ছলনা করে এখানে ডেকেছেন কেন? আপনাকে তো বলেছিলাম আমার কাছ থেকে দূরে থাকতে। তাহলে বারবার কেন এমন করছেন? সবসময় এত দূর দূর করো কেন বলো তো? নাকি আমার প্রেমে পড়ে যাবে বলে ভয় পাও? জুবান ঠাট্টা করে হাসল। চিত্রা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জুবানের দিকে। ফিসফিস করে বলল, আপনাকে দূরে থাকতে বলি কারণ আমি খাতারা চিহ্ন রাপ লোকদের অপছন্দ করি। তারা চিহ্ন না করি, তাদের খাতারা চিহ্ন রাপ লোকদের দেখলেই আমার হাত নিষ্পিস করে। ইচ্ছে করে তারা চিহ্ন ন করে ফেলি। জুবান আহত চোখে তাকালো। আমাকে তোমার খাতারা চিহ্ন রাপ লোক মনে হয় মিষ্টি। তারা চিহ্ন না করো আমায়। কি মিষ্টি মিষ্টি করছেন তখন থেকে? আমাকে এইসব উদ্ভট নামে ডাকা বন্ধ করুন। হুট করেই জুবান রেগে গেল। দেয়ালে একটা তারা চিহ্ন সি মেরে বলল, আমার বন্ধুদের গায়ে হাত তুলেছ, তার সাতারা চিহ্নস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। আজ এই মুহূর্ত থেকে তোমার সাতারা চিহ্নস্তি স্টার্ট। সিরিয়াসলি জুবান, কোন দেশের রাজা আপনি যে আপনার হুকুম মানতে হবে? আমি আপনার সাতারা চিহ্নস্তি মানতে বাধ্য নই। জুবান তার বিখ্যাত গাজা তারা চিহ্ন লানো হাসিটা হাসল। রাগে চিত্রার মুখ লাল হয়ে গেছে। সে জুবানকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চেষ্টা করল, তবে জুবান নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। চিত্রার নরম হাতের ধাক্কা জুবানের কাছে আরামদায়ক মেসাজের মতো লাগল। জুবান দেয়াল থেকে হাত সরিয়ে চিত্রাকে মুক্ত করল। অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল সে। চিত্রা ছাড়া পেয়ে এক ছুট লাগালো, তবে বেশি দূর যেতে পারল না। আবারও জুবানের বাহু বন্ধনে আবদ্ধ হল সে। জুবান চিত্রার মাথার পাশ দিয়ে দেয়ালে হাত রেখে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার মিষ্টির মতো নরম তুলতুলে গালের দিকে। চিত্রা নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কেমন হাসফাস লাগছে তার। দেখুন, দেখাও, আমি তো দেখার জন্যই দাঁড়িয়ে আছি। জুবানের ঠোঁটের কোণে শয়তানি হাসি লেপ্টে আছে। চিত্রা এই তারা চিহ্ন ভোলোকটার দিকে দাঁত কটমট করে তাকালো। এভাবে তাকিও না গোলগাল মিষ্টি। হার ট্যা তারা চিহ্ন টাক হয়ে যাবে। এভাবে তাকালে দেখবে একদিন তোমার হাতেই আমার মতারা চিহ্ন রণ হবে। চিত্রা জুবানের গায়ে চাপড় মারল। চিবিয়ে চিবিয়ে বলল, একদম ন্যাকামো করবেন না, আর আমাকে অন্যদের মতো ফুটবল ভাববেন না জুবান। আমি আত্মরক্ষা করতে জানি। আপনি আমার সাথে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে আপনার হাত পা ভে তারা চিহ্ন অঙ্গে গলায় ঝুলিয়ে দেব বলে দিলাম। জানো তো মিষ্টি, মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দের।
মিষ্টির এত কাছে থেকেও তার স্বাদ নেব না তা কি করে হয় বলো? ফালতু কথা বন্ধ করুন জুবান, আমার সময়ের অনেক মূল্য। আপনার সময়ের মতো অত সস্তা সময় আমার নেই। তোমার সময়ের অনেক মূল্য আর আমার সময় সস্তা সময়। এটা ঠিক নয় মিষ্টি। তোমাকে যদিও আমি মিষ্টি বলি কিন্তু তোমার মুখ থেকে আজ পর্যন্ত একটাও মিষ্টি কথা শুনলাম না। জুবান টুপ করে চিত্রার মিষ্টির মতো গোল গালটায় চুমু খেলো। পকেটে হাত গুজে কিছুটা দূরে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। চিত্রার চেহারার দিকে তাকিয়ে আর হাসিটা চেপে রাখতে পারল না সে। মেয়েটার চেহারা এখন দেখার মতো হয়েছে। ও হয়তো ভাবতেও পারেনি যে জুবান এমন কিছু করবে। চিত্রার চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে থু হা করে হেসে উঠল জুবান। হাসতে হাসতেই বলল, ওফ মিষ্টি, তুমি ভতারা চিহ্ন অও পাও। আমার তো বিশ্বাস হচ্ছে না। ইস, তুমি কি জানো, রাগলে তোমাকে পুরাই ঝাঝালো গোলগাল মিষ্টির মতো লাগে, কিন্তু ভতারা চিহ্ন অপেলে তোমাকে আরো বেশি আকর্ষণীয় লাগে, ঠিক যেন কালো জাম। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। চিত্রার থিতিয়ে যাওয়া রাগটা আবার ধপ করে জোতারা চিহ্ন লে উঠল। জুবানের সামনে গিয়ে দাঁড়ালো সে, এক হাতে জুবানের গলা জড়িয়ে ধরল চিত্রা। আমার মুখ থেকে রসগোল্লার মতো মিষ্টি কথা শোনার খুব শখ আপনার, তাই না জুবান? জুবান বিস্ময় নিয়ে চিত্রার মুখের দিকে তাকিয়ে আছে। রতারা চিহ্ন তোজবার মতো লাল টকটকে মুখটায় অদ্ভুত রহস্যময়ী হাসি খেলা করছে তার। চিত্রা হুট করেই নিজের হাঁটু দিয়ে জুবানের দুপায়ের মাঝে আতারা চিহ্ন ঘাত করল। জুবান যন্ত তারা চিহ্ন নাই মেঝেতে বসে পড়ল, ফর্সা মুখটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। চিত্রার ঠোঁটের হাসি চওড়া হলো, সে হাঁটু মুড়ে জুবানের সামনে বসল। জুবানের কানের কাছে ফিসফিস করে বলল, এত মিষ্টি মিষ্টি করেন, কালো জামও খেলেন, এবার বলুন ঝাঝালো মিষ্টির ঝাঁঝোটা ঠিক ছিল তো জুবান? এটা তো শুধু ডেমো ছিল, আমার পেছনে লাগার সাতারা চিহ্ন স্তি আরো ভতারা চিহ্ন আবহ হবে। সময় থাকতে নিজেকে সামলে নিন, আপনি আমার থেকে দূরে থাকুন আর আমি আপনার থেকে। বিকালে ভার্সিটি শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে চিত্রা। লিফটের দরজা অফ হওয়ার আগ মুহূর্তে তাড়াহুড়া করে লিফটে প্রবেশ করল চিত্রা। রোদের মধ্যে দৌড়ে আসায় হাঁফাচ্ছে সে, কপালে বিন্দু বিন্দু ঘাম। চেহারা রতারা চিহ্ন তোজবার মতো লাল, মেয়েটাকে দেখে স্মিত হাসল ইভান। হাতের ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতলটা এগিয়ে দিল চিত্রার দিকে। পানিটা নাও, রতারা চিহ্ন তোজবা। চিত্রা মুখ তুলে তাকালো, দেখে সোজা হয়ে দাঁড়ালো ইভান। পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরোটা পানি খেয়ে ফেলল চিত্রা। বোতলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানালো সে। ইভান খালি বোতলটার দিকে হতবম্ব হয়ে করে তাকিয়ে রইল। ঠান্ডা পানিতে গলা ভেজানোর জন্য মাত্রই বোতলটা কিনেছিল সে, বোতল থেকে এক ঢোক পানিও পান করেনি সে। মেয়েটার কি একটুও কমন সেন্স নেই? সব পানি খাওয়া লাগে। শরীর এখন ভালো আছে রতারা চিহ্ন তোজবা। ব্যস্ততার কারণে আর খোঁজ নেওয়া হয়নি। চিত্রার সবচেয়ে অপছন্দের ফুলটিই রতারা চিহ্ন তোজবা, আর তাকে কেউ এই নামটিতে ডাকছে, এটা ভালো লাগলো না তার। চিত্রা একটা জিনিস বুঝল না, তার এত সুন্দর একটা নাম থাকতে মানুষ কেন তাকে এমন অদ্ভুত নামে ডাকবে। রতারা চিহ্ন তোজবা, মিষ্টি, এগুলো কেমন ধরনের নাম? মিষ্টি মনে পড়তেই জুবানের চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। আবারও মেজাজ গরম হয়ে গেল চিত্রার। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। শুনুন, আমার নাম রতারা চিহ্ন তোজবা নয়, আমার সুন্দর একটা নাম রয়েছে। চিত্রা নাম আমার। আমাকে চিত্রা বললেই বেশি খুশি হব। ইভান কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার চেহারা সবসময় রতারা চিহ্ন তোজবার মতো লাল হয়ে থাকে। চিত্রার চেয়ে রতারা চিহ্ন তোজবা ফুল বেশি মানানসই আপনার সাথে। চিত্রা 5 তলায় এসে লিফট থেকে নেমে যায়। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে যায়। তিয়াসের মলিন মুখের দিকে তাকিয়ে নীরব দীর্ঘশ্বাস ফেলে ভেতরে আসে সে। ভাইটার দিকে তাকিয়ে মলিন হাসে সে। তাকেও প্রচণ্ড ভালোবাসে ছোট ভাইটা, ছোট থেকেই চিত্রার প্রতি আলাদা টান তিয়াসের। তিয়াসের মাথায় হাত বুলিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসে চিত্রা আর তিয়াস। দুজনে একসাথে খাবার শেষ করলো। খাবার শেষে মনোযোগ দিয়ে তিয়াসের দিকে তাকালো। ইদানিং ছেলেটার সাথে কথা বলারও সময় পায় না। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাসার সব কাজ করে ভার্সিটি যায়, সেখান থেকে কোচিং করে, 2টো টিউশন করিয়ে বাসায় ফিরে প্রচুর ক্লান্ত হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে বসে মধ্যরাত অবধি পড়ালেখা করে, আর কথা বলার মতো ইচ্ছে বা এনার্জি কোনোটাই থাকে না। তিয়াসের মাথায় হাত বুলিয়ে বলল, পড়াশোনার কি অবস্থা তোর ভাই? ভালো আপু, গতকাল রেজাল্ট দিয়েছে, ফার্স্ট হয়েছি। তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি বিজি ছিলে। তিয়াস, তোকে কতবার বলেছি, আমি কাজে যতই বিজি থাকি না কেন তোর জন্য আমি সব সময় ফ্রি।
অনেকদিন বাহিরে ঘুরতে যাওয়া হয় না, যা ফ্রেশ হয়ে আয়, আমরা আজ পুরো বিকালটা ঘুরে রাতে ডিনার করে একবারে বাসায় ফিরব। সত্যি আপু? তাহলে তো খুব মজা হবে, আমি এখনই রেডি হয়ে আসছি বলে তিয়াস ছুটে চলে গেল। চিত্রা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রেডি হতে চলে গেল। প্রেরণা ব্যাগ গোছাচ্ছে, বিয়ের পর আজ প্রথমবার নিজের বাড়ি যাচ্ছে। মাত্র 4 দিন পরিবার থেকে দূরে ছিল, কিন্তু ওর মনে হচ্ছে কয়েক বছর দূরে ছিল। মনটা আজ বেশ ফুরফুরে। মীর এখনো বাসায় আসেনি, কখন আসবে সেটাও জানে না। একটা চাপা ফেলে ব্যাগ গোছানো শেষে একটা লম্বা শাওয়ার নিয়ে একটা হলুদ জামদানি পরে নিল প্রেরণা। হালকা ভেজা সিল্কি লম্বা চুলগুলো দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিয়েছে। ছেড়ে রাখা চুলের মধ্যে একটা বেলি ফুলের গাজরা লাগিয়ে নিয়েছে, ভার্সিটি থেকে ফেরার সময় গাজরাটা কিনে এনেছে। চোখে হালকা কাজল আর কমলার ন্যায় অধরজোড়া রাঙিয়ে তুলল হালকা লিপোগ্লোস দ্বারা। শরীরে মেখে নিল তীব্র মোহনীয় সুভাষযুক্ত জুঁইফুলের পারফিউম। হাত কান গলা সাজিয়ে তুলল মোটা মোটা সোনার অলংকারে। তৈরি হওয়া শেষে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে প্রেরণা। না কোন ঘাটতি নেই, আল্লাহ যেন প্রতি অঙ্গে মোহময়ী রূপ ঢেলে দিয়েছেন ওকে। ওর কাছে অন্তত সেটাই মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে মীর কেন ওকে এত এড়িয়ে চলে? মীর তো বলেছিল সময়ের সাথে সাথে ওর সাথে অ্যাডজাস্ট করবে। সত্যিই কি তাই? যদি সত্যি ওর সাথে অ্যাডজাস্ট করতো তাহলে অন্তত ওকে এড়িয়ে চলতো না। আচ্ছা, ও কি এতই খারাপ, এতই অসুন্দর? প্রেরণার ঘোর কাটে আসমা চৌধুরীর করকশ কণ্ঠে। একই মেয়ে, এত সময় লাগে কেন তৈরি হতে? বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাচ্ছ, তাও একা, স্বামী ছাড়া। তোমাদের দেখে তো মনে হয় স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। তাই এই ভুবনমোহিনী রূপের কি মূল্যে আছে শুনি, যদি স্বামীকে আটকাতে না পারো? যাও নিচে যাও, ভাইজান তোমার জন্য অপেক্ষা করছে বলে আসমা চৌধুরী গটগট করে চলে গেলেন। প্রেরণার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সত্যি কি এই রূপের কোন মূল্য আছে? ও চাইলেও মীরকে ছাড়তে পারবে না। মীর না হয় ওকে ভালোবাসে না, ও তো মীরকে ভালোবেসে ফেলেছে। কি করে এই পাতারা চিহ্ন শান লোকটাকে মন দেওয়ার মতো এত বড় ভুল সে করল? চাপা শ্বাস ফেলে হাতের ব্যাগপত্র নিয়ে নিচে নেমে এলো প্রেরণা। এসো মা, আমার সাথে এসো বলে প্রেরণাকে সাথে নিয়ে গাড়িতে উঠলেন আজিজ চৌধুরী। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে তিনি প্রেরণার সাথে কথা বলায় মনোযোগী হলেন। দেখো মা, বাবা হিসাবে তোমাকে একটা কথা বলি। আজমিরের সাথে তোমার যাওয়ার কথা ছিল। বাবা হিসাবে ছেলেকে মানাতে আমি ব্যর্থ, কিন্তু তোমার সম্মান যেন নতারা চিহ্নষ্ট না হয়, আমি যথাসাধ্য চেষ্টা করব। মীরের পরিবর্তে আমি তোমার সাথে যাওয়ার কারণে হয়তো অনেক কথা উঠতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। মীর যেমন আমার ছেলে, তুমিও তেমন আমার মেয়ে, শুধু এটুকু বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি মীর তোমায় এখনো মেনে নেয়নি। মীরের সাথে তোমার বিয়েটা না হলে হয়তো তোমার জীবনটা আরো সুন্দর হতো। আমি তোমার জীবনটা নতারা চিহ্নষ্ট করে দিয়েছি। এভাবে কেন বলছেন বাবা? আমাদের বিয়েটা তো স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি, সেজন্য হয়তো একটু সময় লাগছে। মীর আমার সাথে কখনো রুডলি বিহেভ করেনি, আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আপনি দেখবেন সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। বাঁচালে মা, দোয়া করি অনেক সুখী হও। নিজের ছেলে বলে বলছি না, মীর উপর থেকে রাগী হলেও ভেতরটা একদম কোমল। ছোটবেলা থেকে মায়ের আদর ছাড়া বড় হয়েছে, তো তাই ছেলেটা একটু বেপরোয়া। তুমি দেখবে ও যখন তোমাকে ভালোবাসতে শুরু করবে তখন তোমার পিছুই ছাড়বে না। আজিজ চৌধুরীর কথায় প্রেরণা স্মিত হেসে বলে, আপনি একদম চিন্তা করবেন না বাবা, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা। আমার ছেলেটা ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল। ছেলেটা একটু ভালো থাকুক, এটাই আমার চাওয়া। আমি জানি তুমি ওর জন্য একদম পারফেক্ট, দেরিতে হলেও মীর একদিন ঠিক বুঝবে। আজিজ চৌধুরীর কথায় প্রেরণা মনেমনে আওড়ায়, ভালো তো বাসতেই হবে। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে আপনাকে জয় করে নিব মীর। অন্ধকার একটা কামরায় গোঙাচ্ছে সাদাদ। হসপিটালের বেডের মতো একটা বেডের সাথে লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা সাদাদের। বেডে কোনো বালিশ নেই, ঘাড়টা একপাশে বাঁকা হয়ে হেলে পড়েছে। মুখে কালো টেপ মারা, চোখের একপাশও আতারা চিহ্ন, ঘাতের চিহ্ন স্পষ্ট। গায়ের চামড়ায় কালশিটে ভাব ফুটে উঠেছে, শরীরের জায়গায় জায়গায় নীল হয়ে ফুলে গেছে। সাদাদ হালকা চোখ মেলে চারদিকে তাকায়, অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছে না সে। এখন দিন নাকি রাত সেটাও তার বোধগম্য হচ্ছে না। মাথার পেছনে তীব্র বেতারা চিহ্ন, তার কারণে নড়াচড়াও করতে পারছে না। এখানে আসলো কিভাবে কিছুই মনে নেই তার।
শুধু মনে আছে রাতে বন্ধুদের সাথে ড্রিঙ্ক তারা চিহ্ন কষ করে বাড়ি ফিরছিল, তখনই কেউ পেছনে থেকে মাথায় তারা চিহ্ন ঘাত করলে দুচোখে অন্ধকার নেমে আসে। সাদাত মাথা কাত করে এদিক সেদিকে দেখার ব্যর্থ চেষ্টা করে। আচমকা ঘরের লাইট জ্বলে ওঠে। তীব্র আলো সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলে সে। কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। শব্দটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। চোখ সয় গেলে দরজার দিকে তাকায় সাদাত। একজন ডাক্তার সার্জারির পোশাক পরে সামনের দিকে এগিয়ে আসছে। মুখে সার্জিক্যাল মাস্ক, মাথায় একটা হেড থাকার কারণে চেহারা দেখা গেল না ডাক্তারটির। হাতে একটা সার্জিক্যাল ট্রেতে বিভিন্ন ধরনের সার্জারির জতারা চিহ্ন, যন্ত্রপাতি। সাদাত আশেপাশে তাকিয়ে বুঝল এটা কোনো পরিত্যক্ত হসপিটালের ওটি রুম, অথবা পুরনো পরিত্যক্ত কোন বাড়ি। চারদিকে প্রচুর নোংরা। দেয়ালের রং চোকলা উঠে মেঝেতে খসে পড়েছে। মেঝেতে প্রচুর ময়লা আর ধুলো জমা হয়েছে। মেঝের ফাটল দিয়ে গাছের শিকড় বেরিয়েছে। কিছু কিছু নতুন গাছ ফাটল থেকে উকি দিচ্ছে। ডাক্তার সাদাদের মাথার দিকে বেডের সাথে লাগোয়া টেবিলটায় ট্রে রেখে সাদাদের দিকে এগিয়ে এলো। সাদাত চিৎ তারা চিহ্ন কার করে বলতে চাইছে তার মুখ খুলে দিতে। ডাক্তার যেন তার কথা বুঝতে পারে একটানে মুখ থেকে কস্টেপ খুলে ফেলে। সাদাদের মুখের টেপ খুলে দিলে প্রাণ ভরে নিঃশ্বাস নিল সে। বাতাসে তারা চিহ্ন দোঘুটে পচা একটা গন্ধ ভেসে আসায় সাদাদের পেটের ভেতরের সবকিছু যেন বেরিয়ে আসতে চাইছে। কে আপনি? আমাকে কি তারা চিহ্ন ডন্যাপ করেছেন কেন? বিশ্বাস করেন আমার আব্বা আম্মা বড়লোক নয়। তাদের কাছে 10,000 টাকা চাইলেও তারা দিতে পারবেন না। আমাকে ছেড়ে দেন, বাড়িতে আমার বাবা মা অপেক্ষা করছে। আমি ছাড়া তাদের দেখার মতো কেউ নেই। ডাক্তার কোনো কথা না বলে সাদাদের গায়ে সফেদ রঙা শার্টটা টেনে কোমর পর্যন্ত নামালো। তারা চিহ্ন বুকের মাঝ বরাবর তারা চিহ্নরি চালিয়ে নিচের দিকে টেনে নামালো। গলগল করে তাজা তারা চিহ্ন তো ছড়িয়ে পড়ল সাদাদের বুকে পেটে। সফেদ রঙা শার্টটা ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। গগনবিদারী চিৎ তারা চিহ্ন কার দিয়ে গলাকা তারা চিহ্নটা মুরগির মতো ছটফট করছে সাদাদ। সাদাদের চিৎ তারা চিহ্ন কারে ডাক্তার বিন্দু পরিমাণ বিচলিত হলো না। তারা চিহ্ন দিয়ে খুব দক্ষতার সাথে বুকের চামড়া তুলে নিল, তারপর দুটো পে তারা চিহ্ন রেক তুলে সজোরে সাদাদের 2 হাতে বসিয়ে দিল। যন্ত্র তারা চিহ্ন নাই সাদাত ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। আফসোস এত কাকুতি মিনতি কিছুই ডাক্তারের কান অবধি পৌঁছালো না। সে নিবিঘ্নে তার কাজ চালিয়ে যেতে লাগলো। সাদাদের গগন কাঁপানো প্রতিটি চিৎ তারা চিহ্ন কারে যেন তারা চিহ্ন সাচিক আনন্দ পাচ্ছে ডাক্তারটি। এতপর ডাক্তারটি সাদাদের প্যান্টের চেনটা একটানে খুলে ফেলল। ট্রে থেকে আরেকটা ধারালো সার্জিক্যাল তারা তারা চিহ্নটা হাতে নিল। সাদাদের তারা চিহ্ন যন্ত্রণায় কাতর মুখটার দিকে তাকিয়ে পয়সা তারা চিহ্ন চিক হাসল। তারপর চোখ বন্ধ করে একটানে ওর তারা চিহ্ন পোনা তারা চিহ্ন অঙ্গকে তারা চিহ্ন টে ফেলে। এত তারা চিহ্ন আনক তারা চিহ্ন যন্ত্রণা মোর তত্তা চার সহ্য করতে না পেরে শেষ চিৎকারে জ্ঞান হারায় সাদাদ। সাদাদের এমন আকাশ কাঁপানো তারা চিহ্ন ওৎকারে কামরার শ্যাওলা পড়া দেওয়ালটাও কেঁপে ওঠে। চলবে।